আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমআরসিওজি পার্ট 1 এর একটা চ্যাপ্টার নিয়ে মাইক্রোবায়োলজি যেটা পার্ট এটার একটা পার্ট নিয়ে আপনাদের সবার সাথে আমার আহ, একটা সেশন নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এমআরসিওজি পার্ট 1 এর যারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা তো সবাই জানেন যে হ্যাঁ, বুকিং এর ডেট প্রায় চলে আসলো। 21 তারিখ হচ্ছে আমাদের বুকিং এর ডেট। অনেকে আছে যে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, অনেকে আছেন প্রিপারেশন নেওয়া শুরু করার কথা ভাবছেন। হয়তো এই জুন জুনে এক্সাম দিবেন না, জুনের 30 তারিখে যে এক্সামটা আছে সেটা দিবেন না। হয়তো আমাদের নেক্সট যে ডিসেম্বর ও জানুয়ারিতে যে এক্সামটা হবে সেটার মধ্যে অ্যাপিয়ার করার চিন্তা করতেছেন। তো সবারই একটা চিন্তা থাকে, আপু এমআরসিওজি পার্ট 1 এফসিপিএস এর সাথে কতটুকু মিল অমিল। অনেকেই আমরা আছি যারা হয়তো প্রথমবারের মতো শুধুমাত্র এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি। আবার অনেকেই আছি এরকম যে হয়তো আমার এফসিপিএস পার্ট 1 বা এমএস হয়ে গেছে, আমি ট্রেনিং এ আছি, তো সেই সময়ে পাশাপাশি আমি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটার প্রস্তুতি কিভাবে করে নিব, একটা এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিওজি পার্ট 1 এর মধ্যে পার্থক্য বা মিল কতটুকু। তো আমি আমার সাবজেক্ট যেটা, আমি যেটা এমআরসিওজি পার্ট 1 ব্যাচটায় পড়াই, সেটা হচ্ছে যে মাইক্রোবায়োলজি এবং ক্লিনিক্যাল। তো সেটারই একটা দিয়ে আমি ইয়েটা দেখাই, আপনাদেরকে পার্থক্যটা দেখাই। যেমন ধরেন যে মাইক্রোবায়োলজি যেটা আছে, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমাদের হচ্ছে আহ, মানে আমরা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে আমরা মাইক্রোবায়োলজিতে কি কি পড়ছি। আমরা এফসিপিএস এ পার্ট এফসিপিএস এ পার্ট 1 পরীক্ষায় মাইক্রোবায়োলজি যখন আমরা পড়ছি, আমরা সাধারণত ক্লিনিক্যাল যে কোশ্চেন গুলো আছে, ক্লিনিক্যাল কোশ্চেন গুলাই হচ্ছে আমরা বেশি পড়ছি, তাই না? যে ক্লিনিক্যাল যে কোশ্চেন গুলো আছে ওগুলাই হচ্ছে দেখা যেত যে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে বেশি বেশি করে আসতো, তাই না? কিন্তু আম, যে যেমন ধরেন যে চিকেন পক্স ইন প্রেগনেন্সি যদি আমি ধরি, তাহলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রে কোশ্চেন কি আসতে পারে, যে চিকেন পক্স কি টাইপের ভাইরাস, ডিএনএ ভাইরাস অর আরএনএ ভাইরাস। তারপর আসতো এটা কি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় কি ছড়ায় না। এগুলা আমাদের হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য আসা কোশ্চেন। আচ্ছা, কিন্তু এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য যদি আপনি বলেন এই কোশ্চেন গুলা কি আসে না, হ্যাঁ এই কোশ্চেন গুলাও আসে। কিন্তু তার পাশাপাশি কি কোশ্চেন আসে বেশি, একটা প্রেগনেন্ট উমেন আপনার কাছে আসছে, সে চিকেন পক্সে এক্সপোজড হয়েছে। চিকেন পক্সে এক্সপোজড হইলে এক নম্বর কথা, তার ভয় আছে নাকি নেই। ভয় থাকলে কি ভয়, যে তার বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন হবে। কি কি কনজেনিটাল ম্যালফরমেশন হবে, এটা দিয়ে আপনার কাছে কোশ্চেন আসবে। কনজেনিটাল ম্যালফরমেশন যদি না চায়, তাহলে সে কি এক্সপোজারের পরে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস নেবে। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসে তার কাজ হলো না, তখন সে কি ট্রিটমেন্ট নিবে। হ্যাঁ, এগুলাই হচ্ছে আমাদের এমআরসিওজি পার্ট 1 এর জন্য আসা কোশ্চেন। এবং বোথ এমআরসিওজি পার্ট 1 এমআরসিওজি পার্ট 2 আরো বেশি ডিপে কোশ্চেন আসে। সো এসিবিএস পার্ট 1 এবং এমআরসিওজি পার্ট এর মধ্যে পার্থক্য বোঝা গেছে যে সরি, এসিবিএস পার্ট 1 এ আমরা সাধারণত বেসিক যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ি, বাট এমআরসিওজি পার্ট 1 এ আমাদের বেসিক প্লাস ক্লিনিক্যাল, এবং বিশেষ করে আমাদের ক্লিনিক্যাল যে অংশটুকু আছে, যে একটা প্রেগনেন্ট মহিলা মানে অস্ট্রিকাল বা গাইনোকোলজিক্যালের সাথে একটা ইনফেকশন কতখানি অ্যাসোসিয়েটেড, সেগুলা আমরা পড়ার চেষ্টা করি। মোটামুটি আমি একটা ধারণা দিয়ে দিতে পেরেছি, বাকিটুকু আমরা পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাব। আসেন আমরা শুরু করি। আচ্ছা, চিকেন পক্স ইন প্রেগনেন্সি। এখন কথা হচ্ছে যে আপু এমআরসিওজি পার্ট 1 আমি পরীক্ষা দিব, এরকম একটা জিটিজি মোটামুটি 15 পেজ বা অন্য কোনটা হয়তো তার চাইতে বেশিও হয়, তো এইটাকে আমার পুরোটুকু পড়া লাগবে নাকি? না, এটা আপনার পুরোটুকু পড়া লাগবে না। কোন কোন পার্টটুক পড়া লাগবে, আমরা এইটুক আপনাদেরকে একদম ফোকাস ওয়েতে পড়ানোর চেষ্টা করি। ওকে, আপনার পুরোটুক পড়া লাগবে না। তো এটা গ্রিন টপ গাইডলাইন 13 নাম্বার, এটা জানুয়ারি 2015 এবং মাইনর আপডেট হয়েছে 2024-এ। আচ্ছা, ফার্স্টে আসেন যে একটা যদি ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের প্রথম কোশ্চেন হিসেবে এমআরসিওজি পার্ট 1-এ কি আসে। আমি ক্লাস শুরু করি যেটা দিয়ে, হ্যাঁ আমার মাইক্রোবায়োলজি যেটা দিয়ে শুরু হয়, অনেকেই আছেন যারা করছেন। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। ওকে, এটা একটা কোশ্চেন আপনার পড়তে হবে এভাবে করে। আপনি এখানের প্রত্যেকটা লাইনে, যে এখানে মনে করেন অনেকগুলা লাইন লেখা আছে, আপনি প্রত্যেকটা লাইন পড়তে পারবেন না। আপনার কোনখান থেকে কোশ্চেন আসে বেশি, এইটা আপনাকে পড়তে হবে। আচ্ছা, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস একটা ডিএনএ ভাইরাস।
এটা হার্পিস ভাইরাস ফ্যামিলি। হার্পিস ভাইরাসের মধ্যে, হার্পিস ভাইরাস হচ্ছে একটা ফ্যামিলি। হ্যাঁ, এই ফ্যামিলির মধ্যে তিনটা জিনিস আছে, একটা হলো সাইটোমেগালো ভাইরাস, একটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, 3 নাম্বার হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। আমাদের পরীক্ষার জন্য এবং আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য এই 3টা ভাইরাসে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3টা ভাইরাস থেকে বোথ এমআরসিওজি পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসে। আচ্ছা, তো এটা একটা কোশ্চেন। এটা খুবই কন্টাজিয়াস এবং সাধারণত এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, একজন পার্সন থেকে আরেকটা পার্সনের মধ্যে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, এখন ধরেন যে আপনার একটা চিকেন পক্সের রোগীর আপনি সংস্পর্শে আসছেন, তার মানে কি আপনার সম্ভাবনা থাকে যে আপনি তার মধ্যে এবং আপনার মধ্যে রেসপিরেটরি ড্রপলেটের আদান প্রদান হয়েছে, সো আপনি ইনফেকশিয়াস হতে পারেন। সেটা কতদিন পর্যন্ত? এখন যদি একটা প্রেগনেন্ট মহিলা এসে বলে যে আমি একটা লোকের এক্সপোজারে আসছি যার চিকেন পক্স হয়েছে একদিন আগে, ওকে, চিকেন পক্স আমি একদিন আগে এক্সপোজ হয়েছি, আজকে তার চিকেন পক্স ডেভেলপ করছে, বা 2 দিন আগে এক্সপোজ হয়েছে, আমার চিকেন পক্স আজকে ডেভেলপ হয়েছে, তার বেশি? নাকি কেউ যদি বলে যে আমার আম, এরকম চিকেন পক্সের লোকের কাছে আজকে এই লোকটা চিকেন পক্স হয়েছে, বাট আমি তার কাছে এক্সপোজ হয়েছি 5 দিন আগে, 7 দিন আগে, তার। সো আমাদের টাইম পিরিয়ডটা জানতে হবে যে এটা কন্টাজিয়াস থাকে কত পর্যন্ত। এই জিনিসটা আপনার সরাসরি পরীক্ষায় আসবে না, বাট বাট আপনাকে যখন জিজ্ঞেস করবে, কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনাকে প্রথমে ধরে নিতে হবে সেই মহিলা ওনার কাছে কন্টাজিয়াস পিরিয়ডের মধ্যে গেছে কি যায় নাই। এখন যদি কন্টাজিয়াস পিরিয়ডের মধ্যে মহিলা এক্সপোজ না হয়, তাহলে তো তার প্রোফাইলেক্সিসের আর দরকার নেই। ইনফেকশিয়াস নেসটা থাকে 48 ঘন্টা বিফোর দ্য র্যাশ অ্যাপেয়ার, এবং এটা কন্টিনিউয়াস টু বি ইনফেকশিয়াস যতক্ষণ না পর্যন্ত ভেসিকল গুলা ক্রাস্টেড ওভার হয়। এই ভেসিকল গুলা ক্রাস্টেড ওভার হতে সাধারণত 5 দিন সময় লাগে। ওকে, তাহলে কি এটা র্যাশ অ্যাপেয়ার করার 48 ঘন্টা আগে থেকে এটা কন্টেজিয়াস হওয়া শুরু করে, এবং 5 দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত এটা ক্রাস্টেড ওভার হয় ততদিন পর্যন্ত এটা হচ্ছে ইনফেকশিয়াস পিরিয়ড। এই পিরিয়ডটার মধ্যে যদি কেউ এক্সপোজ হয়, এই যে এই সময়ে এটা একটা ইনফেকশিয়াস পিরিয়ড, এই সময় যদি ওই পার্সনের কাছে একটা প্রেগনেন্ট মহিলা এক্সপোজ হয়, তাহলে তার জন্য পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আমাদের দরকার। এখন যদি হয় সে 48 ঘন্টা আগে এক্সপোজ হয়েছে, তাহলে কি দরকার আছে? না। সে যদি 5 দিন পরে বা অল দা ভেসিকলস আর ক্রাস্টেড ওভার এরপরে সে এক্সপোজ হয়েছে, তাহলে কি তার পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস দরকার আছে? না। সো আপনাকে কোশ্চেন বুঝতে হলে প্রথমে এই জিনিসটাই অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে। ওকে, এরপরে আসেন একটা মহিলা, ধরেন প্রথমে আপনি এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেন যে পোস্ট এক্সপোজার প্রোফাইলিসিস, এই যে এত লেখা দেখতেছেন, আপনার এত লেখার মধ্যে কোনো লেখাই পড়তে হবে না, কেবলমাত্র একটি মাত্র বক্স ছাড়া, সেটা হচ্ছে এই বক্সটা। ঠিক আছে, ছোট করে যদি দেখাই তাহলে হচ্ছে এই অংশটা বক্সের, এই পার্টটুক পড়লেই হচ্ছে আপনার মোটামুটি চিকেন পক্স থেকে আপনি সব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারবেন। আমরা একটু বড় করে পড়ি, কারণ হচ্ছে তাহলে আমি আপনাদের জিনিসগুলো জুম ইন জুম আউট করে দেখাইতে পারবো। আচ্ছা, তাহলে ভ্যারিসেলা জোস্টার ইনফেকশনটা যেটা আছে, সেটা যদি আমি যেটা বললাম যে 48 ঘন্টা আগ থেকে শুরু করে 5 দিন পর্যন্ত এটার কন্টাক্টে আসে, তখন গিয়ে আমরা ফার্দার চিন্তা ভাবনা করব। এখন আমরা একটা জিনিস জানি যে চিকেন পক্স যেটা আছে, চিকেন পক্স সরি, চিকেন পক্স যদি একবার কারো হয়, তাহলে এটা তাকে লাইফ লং ইমিউনিটি দেয়। মানে কি, এটা যদি একবার হয় কারো, তাহলে এটার ইমিউনোগ্লোবিলিনটা সারা জীবন রয়ে যায়, পরবর্তীতে এটা তাকে প্রোটেকশন দেয়। আচ্ছা, সো কেউ যদি আমাকে এক্সপোজার হয়েছে বাট হিস্ট্রি দেয় যে আমার নিজেরই আগে চিকেন পক্স হয়েছিল, বা আমি আগে 2 ডোজ ভ্যারিসেলা ভ্যাকসিন নিয়েছি, তাহলে কি, তাহলে হচ্ছে আমার কোনো কিছু করার দরকার নেই। ওকে, নো অ্যাকশন ইজ নিডেড, এখানে ডাক্তার সামহাও আসে নাই, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু এটা থেকে আসলে কোশ্চেন আসে না। কোশ্চেন আসে এটা থেকে, ওই লোকের, মহিলার কোনো পাস হিস্ট্রি নাই, সরি, ওই মহিলা আপনাকে হিস্ট্রি দিবে যে আমার কোনো পাস হিস্ট্রি নাই, আমার এরকম কোনো এক্সপোজারের হিস্ট্রি নেই, বা হিস্ট্রি আছে নাকি আমার ঠিক মনে পড়তেছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট অ্যাকশন হচ্ছে, আপনাকে যদি বলে হোয়াট ইজ ইয়োর নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, কোশ্চেন আসে হোয়াট ইজ ইয়োর নেক্সট
step of management. Next step is I will check varicella zoster immunoglobulin G. আমি varicella zoster এ যে immunoglobulin G যে আছে আমার মায়ের ব্লাডে সেটা আমি চেক করব। চেক করার পরে আমি সেটার পরিমাণ দেখব। পরিমাণটা যদি আমি দেখি যে এইটা 100-র চাইতে বেশি, তার মানে কি? তার মানে আমার কোনো চিন্তার কোনো কিছু নাই, বডিতে যথেষ্ট পরিমাণের অ্যান্টিবডি আছে, সো আমার নো অ্যাকশন ইজ নিডেড। আর যদি ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন নট প্রেজেন্ট থাকে, মানে একদমই প্রেজেন্ট নাই, বা প্রেজেন্ট থাকলেও সেটা 100-র চাইতে কম, তাহলে কি? তাহলে আমার পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসের দরকার আছে। এখন কি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আমরা দিব? পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস আমরা দিব হচ্ছে ফার্স্ট 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 হোয়াট ইজ, এখন যদি এরকম দেয় যে কি আপনি প্রোফাইলেক্সিস হিসেবে দিবেন, ফার্স্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে আমার অ্যাসাইক্লোভির। আগে যেটাতে দেখালাম যে এটা 2013 সালে 2015 সালে অ্যামেন্ডেড হয়েছে, তো 2015 সালে এটাই আসলে অ্যামেন্ডেড হয়েছে যে এটা ফার্স্ট আসছে হচ্ছে অ্যাসাইক্লোভির ডে 7 থেকে ডে 14 পর্যন্ত আমরা দিয়ে দিব। ঠিক আছে, ফ্রম ডে 7 থেকে ডে 14 পর্যন্ত আমরা পোস্ট এক্সপোজারে দিয়ে দিব যে আমরা 4-3-5 মানে 400 মিলিগ্রাম 3 বেলা করে 5 দিন আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন কারো যদি এমন হয় যে অ্যান্টিভাইরাল থেরাপিতে কোনো রকম কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে, তাহলে সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিলিন, এটাই চেঞ্জ হয়েছে। আগে বলা হতো যে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে আপনি ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিলিন দিবেন, বাট নতুন যে আপডেটটা হয়েছে এটার মধ্যে বলা হয়েছে যে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে আপনি দিবেন অ্যাসাইক্লোভির এবং সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে দিবেন আপনি ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিলিন। আচ্ছা, এটা কাদের জন্য বলেন তো? যাদের ডিজিজ হয় নাই, যাদের কেবলমাত্র এক্সপোজার পজিটিভ, হ্যাঁ, কিন্তু ডিজিজ নেগেটিভ, বা বলতে পারি র্যাশ নেগেটিভ। ডিজিজ হলে কি হবে? র্যাশ উঠবে, তাই না? এখন ধরেন অনেকের তো আছে যে আপনি মানে এই ডিজিজের পাশাপাশি কন্টাক্ট হয়ে যাওয়ার পাশাপাশি আপনার কাছে সরাসরি ডিজিজ নিয়ে আসে, এরা হলো আপনার কাছে ডিজিজ নিয়ে আসে নাই, খালি এক্সপোজারের হিস্ট্রি নিয়ে আসছে। বাট পেশেন্ট যদি আপনার কাছে ডিজিজ নিয়ে আসে, এক্সপোজারও আছে, এটা হচ্ছে এক্সপোজার পজিটিভ, ডিজিজ নেগেটিভ, এটা হলো এক্সপোজার পজিটিভ এবং ডিজিজ পজিটিভ। এই কন্ডিশনটা নিয়ে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে, তখন কি দিবেন? তখন আপনার জন্য ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অ্যাসাইক্লোভির। তাহলে আমরা দেখলাম পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসও হচ্ছে অ্যাসাইক্লোভির চিকেন পক্সের, এবং একই সাথে চিকেন পক্সের ট্রিটমেন্টও হচ্ছে অ্যাসাইক্লোভির। ওকে, আচ্ছা, চিকেন পক্সের অ্যাসাইক্লোভির দিব আমরা যদি পেশেন্ট উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, লেস দেন 24 আওয়ার্স এর মধ্যে পেশেন্ট মানে প্রেজেন্ট করে। হ্যাঁ, লেস দেন 24 আওয়ার্স এর মধ্যে যদি প্রেজেন্ট করে, আচ্ছা, তাহলে আমরা দিব। এবং এটাকে বলা হয়ে থাকে যদি পেশেন্টের মোর দেন অর ইকুয়াল টু 20 উইকস হয়, তাহলে হচ্ছে আমাদের কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, সেক্ষেত্রে অ্যাসাইক্লোভিরটা রিকমেন্ডেড। বাট লেস দেন 20 উইকস হয়ে গেলে সেক্ষেত্রে আপনি অ্যাসাইক্লোভিরটা ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে অ্যাসাইক্লোভিরটা হবে কনসিডার। তাহলে আপনাকে যদি বলা হয়ে থাকে যে 1 নাম্বার কথা আমরা অ্যাসাইক্লোভির দিব, কতক্ষণের মধ্যে আসলে আমরা অ্যাসাইক্লোভির দিব? 24 ঘন্টার মধ্যে আসলে আমরা অ্যাসাইক্লোভির দিব। কখন অ্যাসাইক্লোভির রিকমেন্ডেড, কখন অ্যাসাইক্লোভির কনসিডার? মোর দেন 20 উইকস হয়ে গেলে আমরা রিকমেন্ড করবো অ্যাসাইক্লোভির, এবং লেস দেন 20 উইকস হয়ে গেলে আমরা কনসিডার করবো অ্যাসাইক্লোভির। ওকে, আচ্ছা, এখন যদি এমন হয় যে একটা মহিলা আপনার কাছে আসছে কিন্তু তার হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেছে, ওকে, এটা তো আমি বললাম লেস দেন 24 আওয়ার্স। যদি এমন হয় যে মোর দেন 24 আওয়ার্স, সেই ক্ষেত্রে আপনি কি দিবেন? সেই ক্ষেত্রে আপনি তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং হাইজিন মেনটেন করবেন। এই বক্সটুক এই বক্সটুক যদি আপনি পড়েন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বোথ এমআরসিওজি পার্ট 1 বা এমআরসিওজি পার্ট 2 পরীক্ষায় একটা কোশ্চেন আপনি পাবেন। এবং এই যেই কয়টা কথা আমি বললাম, সেই কয়টা কথা সম্পর্কে খুব ক্লিয়ার নলেজ আপনার থাকতে হবে। ওকে, তাহলেই আপনারা এটা সহজে পারবেন। আচ্ছা, এখন এত কিছু কেন আপু? কিসের জন্য এত কিছু? আমি যদি চিকেন পক্সে মহিলা এক্সপোজার হয়ও, এবং চিকেন পক্স যদি মানে চিকেন পক্সটা যদি মহিলার হয়েও যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে, এটা তো আমাদের মনে একটু কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনটার অ্যান্সার খুঁজতে যদি আমরা যাই, একটা সেকেন্ড।
আচ্ছা, আম, এই যে দেখেন, এখানে এই যে এখান থেকে মোটামুটি আমি এই যে এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলাই আমি আপনাদেরকে মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে। আচ্ছা, এখন আসেন যে চিকেন পক্সের যেগুলো আছে ম্যাটার্নাল রিস্ক, এখন যদি হয়ে যায় তাহলে কেন আপু আপনি হইতে দিতেছেন না? এত আপনার ভয় কিসের? আপনি একদম প্রোফাইলেক্সিস দিচ্ছেন, আপনি একদম ট্রিটমেন্ট দিচ্ছেন। যদি হয়ে যায়, মায়ের কিছু রিস্ক আছে। মায়ের রিস্ক গুলা কি কি? মায়ের নিউমোনিয়া হতে পারে, মায়ের হেপাটাইটিস এবং এনকেফালাইটিস হতে পারে। এবং আপনারা জানবেন যে নিউমোনিয়ার মানে পার্সেন্টেজটা একটা পরীক্ষার কোশ্চেন, 10% ক্ষেত্রে নিউমোনিয়া হয়। এটা আপনাদের একটা এক্সাম কোশ্চেন। ঠিক আছে, এটা আপনাদের এমআরসিওজি পার্ট 1-এ একটা রিকল কোশ্চেন। ওকে, এখন মারটা তো আমরা পড়ে ফেললাম। এখন আপু তাহলে মারই কি খালি হয়, বাচ্চার কি কিছু হয় না? আচ্ছা, বাচ্চারও হয়। বাচ্চার কি কি হয়? বাচ্চার হচ্ছে আমাদের আম, বাচ্চার কি হয়, বাচ্চাকে আমরা বলি যে স্মল স্মল চিকেন। হ্যাঁ, আমি এটাকে সহজ করে মনে রাখি। মানে চিকেন যাটা আছে সেগুলো সাধারণত ছোট ছোটই হয়। এটার চোখ সবকিছু হচ্ছে হলো ছোট ছোট থাকে, তাই না? তো এই চিকেন পক্স ইনফেকশন যেটা আছে, চিকেন পক্স ইনফেকশনে বাচ্চাগুলারও হচ্ছে এই সিমটম গুলা দেখা যায়। কি কি সিমটম দেখা যায় আমরা দেখি। এই যে, ওর মাইক্রো অপথ্যালমিয়া, মাইক্রোকেফালি, ক্যাটারাক্ট, হাইপোপ্লাসিয়া অফ দা লিম্ব এবং মাইক্রোকেফালি মানে ওর মাথাটা ছোট হবে, চোখটা ছোট হবে, ওর হাত পা গুলাও ছোট ছোট হবে। ঠিক আছে, আপনারা মনে রাখবেন স্মল স্মল চিকেন, মাইক্রোকেফালি, মাইক্রোপ্লাজমিয়া এবং মনে রাখতে হবে হাইপোপ্লাসিয়া অফ দ্য লিম্ব। এইভাবে করে আপনাদের কোশ্চেন গুলা কিভাবে আসে আসে যে আপনার একটা বেবি ডেলিভার্ড হয়েছে, বেবি ডেলিভার্ডের মধ্যে মাইক্রোকেফালি, মাইক্রোঅপথ্যালমিয়া এবং হাইপোপ্লাসিয়া অফ দ্য লিম্ব নিয়ে ডেলিভারি হয়েছে। হোয়াট ইনফেকশন ওয়াজ দেয়ার ইন মম। আপনি সেক্ষেত্রে ডায়াগনোসিস করবেন ভ্যারিসেলা জোস্টার বা চিকেন পক্স ইন প্রেগনেন্সি। ওকে, এগুলাই হচ্ছে এমআরসিওজি পার্ট 1 সম্পর্কিত পরীক্ষার কোশ্চেন। তো এটা আপনারা দেখবেন যে আপনার কাছে চিকেন পক্সের এখন দেখা যাচ্ছে যে ভাইরাল ইনফেকশনের অনেক রোগী আমাদের কাছে পরীক্ষার আমাদের কাছে ইয়েতে আসতেছে, ওয়ার্ডে আসতেছে এবং আপনাদের কাছে হয়তো চেম্বারেও আসতেছে। তো আপনাদের কিন্তু রেগুলার ট্রিটমেন্টের জন্য এগুলা জানাটা অনেক বেশি জরুরি। সো এইখান থেকে মোটামুটি আমি যেটুকু আপনাদেরকে দেখাই দিলাম এই গাইডলাইনটা থেকে, ওই বক্সটা এবং বিশেষ করে ফার্স্টের কয়েকটা লাইন এবং বেবির কি হয় এইটা যদি আপনি চিকেন পক্স থেকে পড়েন তাহলেই আপনার পড়া শেষ। সো এই যে একটা ভয় যে আপু মনে হয় একটা গাইডলাইন থেকে, এই যে 16 পৃষ্ঠার একটা গাইডলাইন, 16 পৃষ্ঠার একটা গাইডলাইনে সবকিছুই পড়া লাগবে, সবকিছু পড়া লাগবে। আপনি যদি একদম নিউ কামার হন তখন আপনার পড়া লাগবে, বাট আমরা আছে আপনাদেরকে একটা গাইডলাইন দিতেই। সেই গাইডলাইনটার মাধ্যমে আমরা চেষ্টা করি যে যেখান যেখান থেকে কোশ্চেন বেশি আসে ওই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া। সো সবাই পড়েন। যদি এমআরসিওজি পার্ট 1 নিয়ে, মাইক্রোবায়োলজি নিয়ে আপনাদের কারো কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে আস্ক করতে পারেন, আপনার ইনবক্সে, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইমে আপনাদেরকে ওগুলা ক্লিয়ার করে দেওয়ার। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।